আরিফা রহমান রুমা, আমি আপনার কাছে জানতে চাই যে গোপালগঞ্জে আপনার নিশ্চয়ই আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ আছে এবং আপনাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ আছে। মানে কি চললো গত বুধবার থেকে এখন পর্যন্ত, কি চললো আর কি চলছে গোপালগঞ্জে? খুবই দুঃখজনক হলেও সত্য, নবনীতা, গোপালগঞ্জে আমাদের যারা ছিলেন, মানে পুরুষ সদস্য, ভয়ে কিন্তু কাউকে আমি ফোন করতাম না এবং আমাকেও কেউ ফোন করতেন না। যেহেতু আমি এখানে মাঝে, মাঝে শোতে কথা বলি, মানে আমিও একটা আতঙ্কের কারণ। সো আমি যেটা করেছি, আমি খোঁজখবর রেগুলারই রাখছি। সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে একটু বয়স্ক চাচী, ফুপি এই যে এই টাইপের যারা আছেন তাদের কাছ থেকে, এবং আসলে পুরুষ সদস্যরা তো আর কেউ গোপালগঞ্জে নেইও। সো একদম আপনার যদি কারেন্ট খোঁজ জানতে হয় তাহলে বাড়ির বয়স্ক মহিলাদের হচ্ছে ভরসা। সো তাদের কাছ থেকে আমি যা তথ্য পাচ্ছি। কি কি জানতে পারলেন? মানে কি চলছে? সেনা অভিযান, পুলিশি অভিযান গত বুধবার থেকে এই পর্যন্ত কি ঘটছে সেখানে? কি ধরনের পরিস্থিতিতে আছেন গোপালগঞ্জের মানুষ? মানে এটা একদম ভয়ংকর। আমি যেটা শুনেছি যে মহান মুক্তিযুদ্ধের সময় এরকম সিচুয়েশন গোপালগঞ্জের কেউ কখনো ফেস করেনি। ধরেন সবাই তো আর শহর থেকে বেরিয়ে গেছে বা গোপালগঞ্জ জেলা থেকে বেরিয়ে গেছে এরকম না। অনেকে হয়তো লুকিয়ে ছিলেন। আ কিছু ভিডিও আসছে আমার কাছে, ভিডিও ফুটেজ যে ড্রোন দিয়ে এরকম আকাশে ড্রোন উড়ছে। তো এটা অনুমান করা হচ্ছে যে অনেকে হয়তো কেউ ভাবছে ছাদে লুকিয়ে আছে কিনা বা বিলের মধ্যে আছে কিনা, জঙ্গলে আছে কিনা, তাদের খোঁজার জন্যই হয়তো ড্রোন উড়ছে আকাশে। আ একটা পরিস্থিতি। আরেকটা হচ্ছে একদম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে গোপালগঞ্জে। নবনীতা, আপনি জানেন কিনা ফুড চেইনটা কিন্তু মারাত্মকভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে সচেতনভাবে। মানে কোনো কৃষি পণ্য, ধরেন সবজি, মাছ, এগুলো কিন্তু আসতে পারছে না বাজারে। একদম ভীষণভাবে আপনি আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখেছেন যে একজন ভদ্রলোক, তার একজন সাগর নাম ইলেকট্রিক মিস্ত্রি। তার বউ বাচ্চা নিয়ে সে পাচুরিয়া বাজারে গেছে। তখন তাকে ১ম এ বেদম প্রহার পিটিয়ে তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। মানে এই যে আতঙ্ক একটা, ১ম হচ্ছে যে গ্রাম থেকেই তো সবজি, মাছ শহরে আসছে, সেটাকে কিন্তু আসতে দেয়া হচ্ছে না। সো খাদ্য সংকট তৈরি করা হচ্ছে। একটা কৃত্রিম খাদ্য সংকট তৈরি করা হচ্ছে বা হয়েছে অলরেডি। কারণ এখনো বাজারে সবকিছু পাওয়া যায় না। আর মানে ভীষণ আতঙ্ক। আমি যেমন আমার ৫-৬ জনের সঙ্গে যোগাযোগ ছিল। আ যাদেরকে আ যারা পলিটিক্যাল আসলে, যারা কোথায় আছে আমি জানি না। যাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই এবং একটা অডিও ভাসছে, আমাদের কাছেও আসছে। ক্রস ফায়ার এর কথা, কাকে, কাকে ক্রস ফায়ার দেওয়া হবে সেই প্ল্যানিং। সব মিলে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আরেকটা বিষয়, দীপ্ত সাহা যাকে খুন করা হলো এই ১৬ই জুলাই, আমাদের আমাদের পাড়ারই কিন্তু উদয়ন রোডের। ওর বন্ধুদেরকে মানে নাম ধরে, ধরে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে এবং তাদেরকে যেখানে পাওয়া যাচ্ছে না, তাদের আ বাড়িতে যে নারী সদস্য আছেন তাদেরকে কিন্তু ভীষণ রকমের গালাগাল, অসম্মান করা হচ্ছে। কখনো, কখনো কিন্তু গায়ে হাতও তোলা হচ্ছে। অ্যা যেমন ধরেন এক বাসায় গিয়েছে, তো বলেছে যে বাসায় কোনো পুরুষ সদস্য নাই। শুধু আ আমি আছি আর বাচ্চারা আছে। তো পুরুষ সদস্য নেই, বাচ্চা আসলো কোত্থেকে? ঠিক এই ধরনের অসম্মানজনক মন্তব্য কিন্তু করা হচ্ছে এবং একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। মানে আপনি জেনে অবাক হবেন যে পুরো গোপালগঞ্জে আমার মনে হয় না যে কোনো পুরুষ সদস্য আছে। আর যারা গ্রেফতার হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে বা যাদেরকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হলো, তারা কেউ কিন্তু দেখেন আওয়ামী রাজনীতির সাথে যুক্ত না। তো যেই কালারটা দেবার চেষ্টা করা হয়েছে বা হয়েছিল যে এটা হচ্ছে মানে আওয়ামী লীগ প্রতিহত করেছে। আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন এটাকে প্রতিহত করা হয়েছে। তাহলে এই যে যাদেরকে মেরে ফেলা হলো, তাদের মধ্যে তো একজনের অন্তত থাকার কথা ছিল। হ্যাঁ? তারা দেখবেন যে কেউ না। আবার আপনি দেখেন যে গোপালগঞ্জের ১৪ লক্ষ মানুষই কিন্তু আসামি। আপনি জানেন যে ছোট, ছোট শিশুদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। কিভাবে আসামি? কারণ অজ্ঞাত। অজ্ঞাত যে আপনার যে পরিমাণ দিয়েছে ১০,০০০ এর উপরে, তাতে তো যে কেউ আসামি তালিকায় যখন তখন যাকে তাকে কিন্তু ঢুকিয়ে ফেলা হতে পারে। মানে স্থান সংকুলান হচ্ছে না, আসামি এই পরিমাণ, পাশের জেলায়, একাধিক জেলায় তাদেরকে স্থানান্তর করা হয়েছে।
আপনি তো আওয়ামী লীগ পরিবারের মেয়ে, আপনার বাবা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, সর্বশেষ জেলা পরিষদেরও। আপনার বাবা আওয়ামী লীগের গোপালগঞ্জ শাখার সিনিয়র সহসভাপতি। আপনাদের মানে আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে গত আগস্ট থেকে ৩ দফা বোধহয় শুনেছিলাম যে গোপালগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে চিরুনি অভিযান চলছে এবং তখনও কিন্তু নানা রকম ভিডিও যে রাতের বেলায় সার্চ লাইট দিয়ে কিভাবে গ্রেফতার করা হচ্ছে, মানুষের আত্মচিৎকার, সেসব ভিডিও তখনও দেখেছি। তো এতবার এত রকম গ্রেফতার অভিযান, সারা দেশে অপারেশন ডেভিল হান্ট, এসব চলার পর গোপালগঞ্জে আওয়ামী লীগের এত নেতাকর্মী থাকলো কি করে, যে যারা থাকলেন কি করে, যারা বুধবার এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্ত করলেন? মানে আওয়ামী লীগ শেষ করা যাচ্ছে না কেন? এটা আসলে আমি আরো নানা জায়গায় বলেছি, আপনি যারা প্রতিহত করেছে বা যারা প্রতিরোধ করতে চেষ্টা করেছে, তাদের মধ্যে কিন্তু একজনও দেখবে না। কারণ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা তার সংগঠনের কোনো নেতাকর্মীর গোপালগঞ্জে থাকার মতো অবস্থা কিন্তু নেই। মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে এইসব কাজে যাদেরকে আপনি অ্যাড করবেন, মানে ধরেন ইয়াং জেনারেশন বলেন, ছাত্রলীগ বলেন, তারা তো কখনোই মানে গত 10 মাসে কেউ গোপালগঞ্জে নেই। যাদেরকে ক্রসফায়ার দেওয়ার অডিও ভাসছে, ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদেরকে থাকার মতো পরিস্থিতি আছে নাকি? এটা এটা মানে এটা অ্যাকচুয়ালি, এটা যে গোপালগঞ্জের আপামর জনগণ মানে বঙ্গবন্ধুকে এতটাই ভালোবাসে যে নিজের প্রাণ দেবার পরেও কিন্তু কেউ পিছু পা হটে যায়নি। প্রথম যখন একজনকে মেরে ফেলা হলো, তখন কিন্তু বাকি যে জনগণ ছিল, যারা এগিয়ে আসছিল হাসনাত সার্জিসের এই মানে সেই মুজিববাদ, মুর্দাবাদ, বঙ্গবন্ধুর শেষ স্মৃতিচিহ্ন মুছে ফেলবার হুমকি দিচ্ছিল, তখন যখন বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষ আসছে, প্রথম একজনকে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলার পরে কিন্তু কেউ পিছু হটেনি, আরো এগিয়ে এসেছে, তখন কিন্তু বাকি ৩ জনকে মেরে ফেলা হয়েছে। এই যে ৪ জনকে মেরে ফেলা হয়েছে, এটা কিন্তু মিটিং চলাকালীন সময়, এবং মেরে ফেলার পরে তখন এদেরকে নিয়ে পুলিশ প্রহরায় প্রথমে এসপি অফিসে নিয়ে যাওয়া হলো, তারপরে তো সাধারণ জনগণ কিন্তু থানা ঘেরাও করার পরে তাদেরকে এপিসিতে করে পালিয়ে শহর থেকে বের করা হয়েছে। এখানে আপনি চিন্তা করেন, আচ্ছা আপনি বলেন যে একটা জেলা শহরে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কতজন নেতাকর্মী থাকতে পারে? ধরেন ৭টা যদি ধরি অঙ্গ সংগঠন সবকিছু দিয়ে, সর্বোচ্চ ৭০০। এটাও কিন্তু না, আসলে আরো কম, ধরলাম ৭০০। তাহলে আপনি গ্রেফতার অলরেডি কতজনকে করেছেন? আপনার তো গোপালগঞ্জ জেলায় স্থান মানে আপনি রাখতে পারছেন না। আপনাকে আসামি ভিন্ন ভিন্ন জেলায়, পিরোজপুরে পাঠানো হয়েছে, নড়াইল পাঠানো হয়েছে, বাগেরহাটে পাঠানো হয়েছে। অথচ আপনার লোক হচ্ছে টোটাল ৭০০, এবং প্রচুর আওয়ামী লীগের তো প্রচুর মানুষ গ্রেফতার হয়েছেও, এবং যাদেরকে আসলে জামিনও হয়নি। এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকে খুঁজতে গিয়েছে বাড়িতে, নেতাকে পায়নি, তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে। এটাও বোধহয় আপনারা জানেন। আমাদের যিনি গোপালগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক, উনার স্ত্রীকে কিন্তু হাজব্যান্ডকে না পেয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো এইরকম আসলে পরিস্থিতি। মানে এটা এবং এই পরিস্থিতিতে আপনি দেখেন এরপরে তারা কিন্তু চকরিয়াতেও একটা ধাওয়া খেয়েছে। আপনি চকরিয়াতে যখন তারা স্থানীয় বিএনপি নেতাকে নিয়ে কথা বলেছেন, তখন কিন্তু সেখানেও তারা প্রতিহত হয়েছে বা প্রতিরোধের গোপালগঞ্জের প্রসঙ্গে যদি ফিরি, প্রথম আলো পত্রিকাতেই আমি পড়েছি যে গোপালগঞ্জে আসলে আওয়ামী লীগ ব্যবস্থা করেছিল বুধবার জাতীয় নাগরিক পার্টির সমাবেশ প্রতিহত করতে, আশপাশের এলাকা থেকে তারা নেতাকর্মীদের এনে জড়ো করেছিল। তো সেই বিষয়ে মানে এই শক্তিটা কি তার মানে, এবং আমি প্রথম আলো পত্রিকাতেই নানা রকম বিশ্লেষণও পড়ছিলাম যে গোপালগঞ্জ একটা শক্ত ঘাঁটি। আজকে শিক্ষক নেটওয়ার্ক, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক একটা বিবৃতি দিয়েছে, সেখানে তারা বলেছে যে গোপালগঞ্জে এই যে মানে ফ্যাসিবাদের পতনের পরেও একটা শক্ত ঘাঁটি আছে, সেটা অস্বীকার করার উপায় নাই, এবং তারা সেই শক্তি মানে ওখানে জড়ো করেছে। সত্যি গোপালগঞ্জে কি এরকম একটা দুর্গ আওয়ামী লীগ ধরে রাখতে পেরেছে? মানে সেই বিষয়ে আপনি কি জানেন? না, গোপালগঞ্জের আপামর জনতা আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অত্যন্ত ভালোবাসেন। একদম আপনি বুঝেন যে আপনি কিন্তু মেরে ফেলার পরও তাদেরকে পিছনে হটাতে পারেননি, তারা কিন্তু এগিয়ে এসেছে। এবং এই যে এতগুলো হত্যাকাণ্ড, ৫ জনের কথা আমরা পত্রপত্রিকায় জানি বা নাম ঠিকানা জানি, কিন্তু আমরা আশঙ্কা করছি যে এই সংখ্যা আসলে মানে ১২-১৫ জন এরকমই হবে। কারণ অনেককে আমরা জানি যাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, যাদের সাথে কারো কোনো যোগাযোগ নেই, পরিবারেরও যোগাযোগ নাই, আমারও যোগাযোগ ছিল, কারোর সাথে নেই। তো এগুলো আমরা আশঙ্কা করছি যে এগুলোকে তুলে নিয়ে লাশ গুম করে ফেলা হয়েছে।
এরকম একটা কিছু। সেটা হয়তো আরো আস্তে আস্তে ২-৪ মাস গেলে পরিস্থিতি যদি স্বাভাবিক হতে দেয় মোহাম্মদ ইউনূস, তাহলে হয়তো আমরা এটা জানবো। এই যে ৫ই আগস্টের পরে সারা বাংলাদেশে দেখবেন সনাতনী ধর্মের যারা আছেন তাদের বাড়িঘর ভাঙচুর, তাদের আ দোকান লুট হয়েছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দের একমাত্র গোপালগঞ্জে কিছু হয়নি। আপনি দেখেন সারা দেশে যে হারে ধর্ষণ হয়েছে, আপনি গোপালগঞ্জের কোনো নিউজ পেয়েছেন এরকম? গোপালগঞ্জে ফেব্রুয়ারি মাসে কিন্তু মামুনুল হকও মিটিং করে আসলেন গোবরাতে। কই সেটা নিয়ে তো কেউ প্রতিহত করেনি। সেটা নিয়ে তো কোনো রকম উচ্চবাচ্য আপনারা কোথাও কিন্তু দেখছেন না। কারণটা হচ্ছে যে উনি আসলে কোনো রকম উস্কানিমূলক কোনো কথা বলেনি। এখানে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ, তাহলে হাজার, হাজার লক্ষ, লক্ষ ১৪ লক্ষ মানুষ গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী? মানে এটা কি বাস্তবসম্মত? গোপালগঞ্জে কিন্তু অন্য দলও আছে। তার বিএনপি সেটা সংখ্যা যত কম হোক, জামায়াত শিবির। এই যে এনসিপির যে মিটিং, সেই মিটিং এ কিন্তু একজন লোকও ছিল না। গোপালগঞ্জের স্থানীয় কোনো লোক কিন্তু দর্শক হিসেবেও ছিল না। অডিয়েন্স হিসেবে ছিল না। মানে এই সবাই যেখানে এত বড় নৈরাজ্য, যেখানে এত বড় মানে নৃশংসতা, আর মোহাম্মদ ইউনূস বা এনসিপি ৫ই আগস্টের পর থেকে যা করেছে সেটা গোপালগঞ্জ জেলার যারা বিএনপি জামাত সদস্য তারাও কিন্তু দেখছে। যার ফলে বিএনপি গণগ্রেফতারের প্রতিবাদও জানিয়েছে, যে গণগ্রেফতার বন্ধ করতে বলেছে বিএনপি গোপালগঞ্জে, স্থানীয় বিএনপি। হ্যাঁ, আমি একজনকে জানি যে আসলে আমার একজন ডিস্টেন্স রিলেটিভ, সে জামাত শিবিরের রাজনীতি করে। বাড়িতে গিয়েছিল, ইয়াং ছেলে, বাড়িতে থাকতে পারেনি, লুকিয়ে সারা রাত বিলে ছিল। বিল থেকে পরে কিভাবে নৌকা দিয়ে ডোঙা দিয়ে পাশের জেলায় যেয়ে তারপরে ঢাকা ফিরেছে। সে কিন্তু আওয়ামী লীগেরও না। মানে গ্রেফতারটা কিন্তু কোনো দল মত নাম ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে না। তো একজন একটা মানে মুকসুদপুর উপজেলার একটা কথা বলি, ঢুলি যারা ঢোল টোল বানায় এরকম একদমই সাধারণ, রাজনীতির কিচ্ছু বোঝে না, বয়স্ক। তো যেহেতু কাউকে পায় নাই, তাদেরকে বাজারে পেয়েছে, ধরে নিয়ে চলে গেছে। এবং তুলে নিয়ে কিন্তু থানায় যে দেখা হচ্ছে সবাই কিন্তু গ্রেফতার হিসেবে তাদেরকে নাই। গ্রেফতার হলে তো আপনি নাম ঠিকানা থাকবে, তুলে নিয়ে যে কোথায় নিয়ে গেছে সেটাও কিন্তু কেউ জানে না। মানে মনে হচ্ছে এরকম একটা যে নির্দিষ্ট একটা সংখ্যা দেয়া হয়েছে, এই সংখ্যক লোক জেলে পুরতে হবে। সেই সংখ্যা ফিল আপ করার জন্য হাতের কাছে যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। ১৫ বছরের নিচে কিন্তু কেউ আর বাড়িতে থাকতে পারছে না। ১৫ বছর হলেই কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। মানে ১৫ হলে তো একটু দেখতে একটু বড় বড় লাগছে, একটু মনে হচ্ছে একটু লম্বা হয়ে যায় না, একটা নির্দিষ্ট হাইট হয়, ওই হাইট হলেই তুলে নিয়ে যাচ্ছে। এবং বাড়িতে কোনো পুরুষ না পাওয়া গেলে আমি বললাম যে নারীদেরকে অকথ্য ভাষায় গালাগাল করা হচ্ছে। কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম আপনার কথার সূত্র ধরেই করি। এই যে আপনি বললেন যে জামাত শিবিরের রাজনীতির সঙ্গে একজন জড়িত, তাকেও বাড়ি থেকে রীতিমতো বিল নদী পার হয়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছে গ্রেফতার এড়াতে। তো মানে এ কারণেই কি গোপালগঞ্জের মানুষেরা, আপনারা এরকম দেখেই কি আপনাদেরকে নৌবাহিনী দিয়েও আসলে অবরুদ্ধ করে রাখতে হচ্ছে কিনা? মানে এটা তো একদম নতুন ধরনের অভিযানের কথা। মানে আমি মনে করতে পারি না কোনো আমলে বাংলাদেশের কোনো জনপদে এমন অভিযান চালাতে আমি দেখেছি যে যখন সেনাবাহিনী স্থলপথে অভিযান চালাচ্ছে আর মানে নদীপথে অভিযান চালাচ্ছে নৌবাহিনী। মধুমতি নদী ঘিরে রেখেছে নৌবাহিনী। মানে তার মানে ওই পথে অনেকে পালাচ্ছেন, পালানোর সম্ভাবনা আছে। একদম কোস্টাল গার্ড, নৌবাহিনী এবং মানে যেখান দিয়ে একদম খালগুলোতে পর্যন্ত চিকন যেগুলো, সেখানেও একদম এরা ভর্তি। এটা আসলে গোপালগঞ্জের মানুষ যেটা করেছে তারা সাহসটা দেখিয়েছে। এই যে বঙ্গবন্ধু প্রেমী বলেন বা বাংলাদেশের পক্ষের যারা মানুষ, মানে এই যে সারা বাংলাদেশের আমরা যারা 18 কোটি মানুষ, কয়জন আসলে ইউনূসকে সমর্থন করছে? অধিকাংশই কিন্তু ঘৃণা করছে। এবং যারা আমরা বলি জুলাই ফুল, যারা বোকা হয়েছিল জুলাইয়ে, তারাও কিন্তু ব্যাপারটা বুঝতে পেরে এখনো ইউনূসকে ঘৃণা করতে শুরু করছে। কিন্তু সাহস করে এগিয়ে আসার যে ব্যাপারটা, এটা আসলে গোপালগঞ্জ জেলার লোকজন দেখিয়েছে। আমি এর থেকে ভিন্ন আসলে কিছু দেখছি না। অন্য জেলা তো ঠিক একই রকমের ইউনূসকে ঘৃণা করা, এনসিপিকে ঘৃণা করা বা জাতির পিতাকে ভালোবাসে এরকম অসংখ্য কোটি কোটি লোক। কিন্তু এই যে সাহস করে এগিয়ে আসার ব্যাপারটা, গোপালগঞ্জ আসলে পথ দেখিয়ে দিয়েছে। এবং আমার মনে হয় যে এইভাবে যদি অন্য জেলার সবাই এগিয়ে আসে, তাহলে এই মানে দানব
এই দানব অচিরেই বাংলাদেশ থেকে বিদায় হবে। এই দানব তো থাকতে আসেনি, এনসিপি নেতৃবৃন্দ কিন্তু স্থায়ীভাবে রাজনীতি করতে বাংলাদেশে আসেনি। তারা কিন্তু জানে যে যতদিন ইউনূস ততদিন তারা ইউনূসের আসলে ফিল্ডটা তারা কভার করছে, তারা মানে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। যতদিন ইউনূস তার বিদেশি শক্তির স্বার্থ উদ্ধার করতে না পারছে ততদিনই তারা আসলে বাংলাদেশের এই এভাবে শোষণ করে যাবে। বিদেশি রাষ্ট্রের স্বার্থ উদ্ধার হলেই দেখবেন যে ইউনূস তার লেজ গুটিয়ে পালাচ্ছে, এবং তার এই দলবল তারা হয়তো লাঠিয়াল বাহিনী অন্য কোনো জায়গায় তাদের আশ্রয় ঠিক করে রেখেছে, বা সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়েও রেখেছে। কিন্তু এনসিপি নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নেতৃবৃন্দ নাহিদ ইসলাম সহ প্রত্যেকেই বলেছেন তারা আবারও গোপালগঞ্জে ফিরবেন, এবং সেই কারণে পিনাকি ভট্টাচার্যর, আপনি খাবারের লাইন বন্ধ হয়ে গেছে বলে আমার মনে পড়লো যে পিনাকি ভট্টাচার্য কিন্তু এই আহ্বানও জানিয়েছেন যে জ্বালানির লাইন, ফুড সাপ্লাই, মানে খাবারের সাপ্লাই চেইন যাতে বন্ধ করে দিয়ে গোপালগঞ্জের মানুষকে এমন শিক্ষা দেওয়া হয় যে মানে গোপালগঞ্জ থেকে যাতে আওয়ামী লীগের মানে মুজিববাদীদের মানে শেষ হয়ে যায় মুজিববাদীরা, এবং তার ফলে জাতীয় নাগরিক পার্টি যেতে পারে এবং গিয়ে তারা মুজিববাদের শেষ চিহ্ন মুছে দিতে পারে। এবং জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছে তারা মুজিববাদ মুক্ত করে ছাড়বে গোপালগঞ্জকে। এখন যেই লাগাতার অভিযান চলছে, তারপর জাতীয় নাগরিক পার্টি সেখানে যাবে এবং গিয়ে বঙ্গবন্ধুর মাজার, বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলতে পারবে, সেই আশঙ্কা আপনারা করেন কিনা? আসলে ওই আশঙ্কা প্রথম থেকেই ছিল, কারণ ৩২ যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সরকারি পৃষ্ঠপোষকতায়, তখন কিন্তু বঙ্গবন্ধুর সমাধিসৌধ ভাঙবে এরকম ঘোষণা এসেছিল, এটা নতুন না। আর অন্যান্য জায়গায় যেখানে পদযাত্রা, গোপালগঞ্জে সেখানে মার্চ টু গোপালগঞ্জ, গোপালগঞ্জের মানুষের একটা এরকম আশঙ্কা ছিল, এবং সেখান থেকে আসলে সবাই মানসিকভাবে একটা প্রস্তুতিও ছিল। আপনি দেখেছেন যে গাছ দিয়ে দিয়ে ব্যারিকেড দেবার চেষ্টা করা হচ্ছে গোপালগঞ্জ যাওয়ার জন্য। মামুনুলের ক্ষেত্রে তো সেটা করা হয়নি, সে তো ঠিকই সভা সমাবেশ করে চলে এসেছে। এখানে একটা কথা বলি, মানে খুবই হাস্যকর, আগে যেটা হয়েছিল, আগে যারা আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনে, তারাই কিন্তু আমরা দেখেছি যে এই সব প্রোগ্রামগুলোতে তাদেরই পার্টিসিপেশন। এবার কিন্তু দেখছেন যে একেবারেই সাধারণ জনগণ। এবং আরো একটা বিষয় হচ্ছে, আমি শহীদ পরিবারের কথা বলেছি, তাদের যারা মেয়েরা আছে, নারী সদস্য, তাদের প্রতিবেশীরা এত বেশি এখন মানে ক্ষুব্ধ, মানে এত বেশি তাদের মধ্যে দ্রোহের আগুন জ্বলছে যে এরপরে ব্যাপারটা আরো ভয়ঙ্কর হবে। এতদিন তো শুধু পুরুষদের দেখেছেন, নারীদের আপনারা দেখেনি, ২-৪ জনের ভিডিও দেখেছেন যে সেখানে সবার কিন্তু একদম অগ্নিস্ফুলিঙ্গ চোখ থেকে বেরোচ্ছে। তো এটা বাস্তবে দেখবেন, আপনি মুজিববাদ কবর দিবেন ঘৃণার আগুন ছড়িয়ে, মুজিববাদ কবর দিবেন আমাদের মানে ভাইদেরকে মেরে মেরে খুন করে। এটা কি আসলে কোনো বাস্তবসম্মত কথা? আমি এই জন্যই বলি, এরা কিন্তু রাজনীতি করতে আসেনি, ৪ থেকে ৫ বছর সর্বোচ্চ এরা থাকবে, এরপর তারা পালাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমি চ্যালেঞ্জ করছি, এরপর আপনি খুঁজে পাবেন না। সেই কারণে তাদের ক্ষোভ দমন করবার জন্য হাতের কাছে যাদেরকে পাবে খুন খারাপি করে আসলে তারা পালাবে। এইটা কোনো পার্মানেন্ট রাজনীতি যারা করে, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের চেহারা কিন্তু এনসিপির যারা দেখছেন গুন্ডা পান্ডা, এই মাস্তান, এদের কিন্তু চেহারা সেটা না। আমি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছি। গোপালগঞ্জের আরেকটা সমস্যার সমাধান এসেছে, মানে আমি দেখছিলাম নানা তরফে আসছিল। পিনাকি ভট্টাচার্য সেই সমাধান উনি প্রথম দিয়েছেন নাকি উনি সমর্থন করেছেন জানি না, যে ডক্টর ইউনূসের সরকার চাইলে গোপালগঞ্জকে 4টা ভাগে ভাগ করে ফেলতে পারে। মানে গোপালগঞ্জকে এই নামে না রেখে এই জেলাকে যদি 4 ভাগ করে আশপাশের 4 জেলায় দিয়ে দেওয়া হয়, তাহলে সমস্যা মিটবে কিনা? মানে এই যে আপনি দ্রোহের আগুনের কথা বলছেন, মানে গোপালগঞ্জ বাসীর এই দ্রোহের আগুন মেটানোর তা একটা উপায় হতে পারে কিনা? 4টি জেলা 4টা গোপালগঞ্জ হবে, এক্ষেত্রে 4টি জেলা 4টি গোপালগঞ্জ হবে। কারণ এই যে আপনি একটা জিনিস ওনার মাথায় এখনো আসেনি বা বুঝে নাই, মোহাম্মদ ইউনূসের আসলে বয়সজনিত কারণেও কিনা জানি না, তবে উনি তো আসলে পাপেট, উনাকে তো চালানো হচ্ছে, উনি চলছেন। যে এই যে 5টি বা 15টি বা 20টি হত্যাকাণ্ড, আমার কাছে এরকম হিসাবও আসছে যে 51 জনকে খুঁজে পাচ্ছি না, 250 জনকে, আর একটা তালিকা আছে 250 জন যাদেরকে টোটালি আমাদের কাছ থেকে টোটালি ডিসকানেক্টেড, আসলে আমরা জানি না কোথায় আছে। সো এই মুহূর্তে আমি বলতে পারছি না যে তাদের গুম করা হয়েছে, তো কিছুদিন গেলে এটা পরিষ্কার হবে। তারপর আমি যেটা বলছি, গোপালগঞ্জের মানুষকে আপনি মেরে ফেলেছেন, আপনি দমাতে পারেননি, আপনি বরং তাদের স্পিড আরো বেড়েছে।
কাজে এরপর এরকম যে এই যে আপনি যে ফুড চেইন বন্ধ করে দিয়েছেন, খুব কষ্ট হচ্ছে মানুষের। কিন্তু তার জন্য কি কখনো ভেতর থেকে যে আমি আমেরিকা চলে আসছি। আমার সামনে তো আর বঙ্গবন্ধুর সমাধিসৌধ নাই। তো আমি তো বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে নিয়ে চলে এসেছি। আপনি আমার কাছ থেকে ডিলিট করতে পারবেন? মানে আপনি চিন্তা করেন নবনীতা যে কি বালখিল্য আচরণ, কোন ধরনের কথাবার্তা। এবং আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে। গোপালগঞ্জের বা আওয়ামী লীগকে আজকে যা কিছু করা হচ্ছে, তারা ভেবেছিল গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড ঘটানোর আগে যে আওয়ামী লীগ বোধহয় ভ্যানিশ করে ফেলা হয়েছে। ফেলা গেছে। তো এই কারণে দেখবেন যে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে অশালীন স্লোগান আমরা দেখেছি, জিয়াউর রহমানের ছবি যে হারে আমরা পা দিয়ে মারাতে দেখেছি, এটা কিন্তু ভেবেছে যেহেতু আওয়ামী লীগ নাই এখন বিএনপিকে ধরো। হ্যাঁ, যখন আবার গোপালগঞ্জে দেখেছে যে না আওয়ামী লীগ খুব শক্তপোক্তভাবে আছে, তাদেরকে প্রতিরোধ করতে পারে, পুরো রাষ্ট্রকে প্রতিরোধ করতে পারে এরকম একটা পরিস্থিতি, তখন আবার তারা বিএনপির ব্যাপারে কিন্তু নরম সুরে কথা বলতে শুরু করেছে। মানে এটা হচ্ছে -2 ফর্মুলা সেই জায়গায় আসলে মানে এখন পর্যন্ত আছে কৌশলগত কারণে তারা আপাতত আওয়ামী লীগকে আসলে টার্গেট করেছে। অসংখ্য ধন্যবাদ আরিফা রহমান রুমা। মানে সত্যিকার অর্থেই গোপালগঞ্জের দিকে নজর থাকুক সবার এবং গোপালগঞ্জের কি ঘটছে তা জানবার চেষ্টাটুকু আমাদের জারি থাকুক। কারণ এরকম ঘটনা আসলেই আর কখনো দেখেছি কিনা যে একটি এলাকাকে একটি জেলাকে টার্গেট করে ধরনের অভিযান মনে করতে পারি না। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে দেখিনি। কাজেই গোপালগঞ্জে অভিযান আর কতদিন চলে সেটা দেখবার জন্যও অপেক্ষা রইল।